আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো রয়েছেন। শুরুতেই আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো। কারণ 1 আওয়ার স্টাডি আমাদেরকে মাত্র ১৫ দিনের মধ্যে HTML, CSS, বুটস্ট্র্যাপ শেখার মতো একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এবং সম্পূর্ণ কোর্স জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং ইনস্ট্রাক্টর অফ 1 আওয়ার স্টাডি। আজকে আমরা ১১তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে CSS ফাংশনস, ভেরিয়েবল, মার্জিন প্যাডিং, CSS ট্রান্সফর্ম, CSS ক্যালকুলেটর, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো শুরু করা যাক। আমরা আমাদের ডেস্কটপে চলে আসবো। ডেস্কটপ থেকে আমরা ক্লাস ১১ নামে একটি ফোল্ডার করেছি। এখান থেকে আমরা VS করে ওপেন করব আমাদের প্রজেক্ট। এখানে আমরা কয়েকটি ফাইল ক্রিয়েট করব। আমাদের কমন যে কাজগুলো থাকে, প্রথমত index.html নামে একটি ফাইল তৈরি করতে হয়। ফাইল তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমাদেরকে বেসিক স্ট্রাকচার দাঁড় করে ফেলতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, একটি ছোট্ট করে লিঙ্ক ট্যাগ জুড়ে দিতে হবে। লিঙ্ক ট্যাগ জুড়ে দিলাম। এখন style.css ফাইল আমাদেরকে তৈরি করতে হবে। কন্ট্রোল প্লাস ক্লিক করলে আমাদেরকে ওয়ার্নিং দেবে এবং এখান থেকে আমরা তৈরি করে নিব। এখন আমরা চেষ্টা করব এটাকে লাইভ সার্ভারে ওপেন করে দেখার জন্য প্রপারলি আমাদের সাইটটি দেখা যাচ্ছে কিনা। এপাশে আমরা দেখতে পাচ্ছি আউটপুট, আর এই পাশে হচ্ছে আমাদের কোডিং এরিয়া। ঠিক আছে, এখন আমরা আরেকটু বড় করে নেব যাতে করে আমরা আমাদের দেখতে সহযোগিতা বা আমাদের দেখতে যাতে সুবিধা হয় আর কি। সেভ করলাম। আমাদের এখানে কোনো আউটপুট দেখা যাচ্ছে না, কজ এখানে কোনো লেখাই নেই। আমরা এখানে একটি h1 ট্যাগ নিচ্ছি। ট্যাগের মধ্যে আজকের আলোচ্য বিষয়গুলো আমরা এখানে লিখবো। CSS ফাংশনস, এরপরে হচ্ছে আমাদের ছিল CSS মার্জিন প্যাডিং, প্রত্যেকবার CSS না ইউজ করি, মার্জিন প্যাডিং। এরপরে রয়েছে আমাদের CSS, আমরা এখানে ব্যবহার করতে পারি ট্রান্সফর্ম। ওকে, আমরা সেম লেখাটি কপি করে নিয়ে আমাদের টাইটেলেও বসিয়ে দেব। সেভ করলাম। দেখতে পাচ্ছি আমাদের আউটপুট এখন কিছুটা দেখা যাচ্ছে। আমাদের যে CSS যুক্ত করেছি, CSSটা প্রপারলি কাজ করছে কিনা সেটাও আমরা চেক করে নিব। এখানে আমরা কাজ করতে পারি H1 কে আমরা সিলেক্টর হিসেবে ধরে এর কালারটাকে চেঞ্জ করে দেখতে পারি কি আমাদের দেখা যায়। রেড, ঠিক আছে, আমাদের এখানে রেড কালারটি অ্যাপ্লাই হয়েছে। দ্যাটস বুঝতে পারতেছি আমরা এখানে হচ্ছে আমাদের কাজ করতেছে CSS ফাইলটা সঠিকভাবে। ওকে, এখন আমরা সবার প্রথমে চলে আসব CSS মার্জিন এবং প্যাডিং এটা নিয়ে। CSS মার্জিন প্যাডিং নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটা জিনিস এনশিওর করা দরকার, আমাদের ব্রাউজারের মধ্যে কিছু কাজ রয়েছে সেটা আমাদের ব্যবহার শেখা দরকার। আমরা ব্রাউজার থেকে ট্রিপল ডট রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে মোর টুলস, এখানে আরেকটু নিচে চলে আসলে পাবো ডেভেলপারস টুল। এখানে শর্টকাট রয়েছে Ctrl+Shift+I। এটাতে ক্লিক করলে দেখা যাবে এখানে আমাদের একটি নতুন করে টুল ওপেন হবে। এই টুলটাকে আমরা অন্য আরও একভাবে ওপেন করতে পারি। সেটা কিভাবে, যে কোনো পেজের মধ্যে এসে রাইট বাটন ক্লিক করব, এরপরে ইন্সপেক্ট এইখানে ক্লিক করব, লাস্ট অপশন, এটাতে ক্লিক করলে আমাদের সেম অপশনটি চলে আসবে। শুধুমাত্র আমাদের এখানে আসবে তা নয়, আমরা যদি এখানে google.com-এ প্রবেশ করি, google.com এসে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদেরকে সেম একটি আমাদের টুল ওপেন হবে পাশ থেকে। এই টুলের মধ্যে কি কি রয়েছে, এই টুলের মধ্যে সবচেয়ে প্রথম যদি আসি আমরা এইখানে একটি আইকন দেখতে পাচ্ছি। এটাকে মূলত বলা হয় সিলেক্ট অ্যান এলিমেন্ট টু দ্য পেজ টু ইন্সপেক্ট ইট। মানে এখানে ক্লিক করার পরে আপনার এই টুলটা এনাবল হবে। এরপর আপনি যেখানে হাইলাইট করবেন, মানে যেখানে মাউস নিয়ে যাবেন সেখানে হাইলাইট হবে এবং ওইখানে কোন কোন ক্লাস ব্যবহার করা হয়েছে, সেটাতে মূলত কোন কালার ব্যবহার করা হয়েছে, এটাতে আমাদের কতটুকু এরিয়া নিচ্ছে, সব জায়গাটুকু দেখেন এইভাবে হাইলাইট হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অবস্থায় আমরা যদি কোনোটাতে ক্লিক করি, আমরা এখানে আমরা যখন সরাচ্ছি আমাদের ডান পাশে একটু খেয়াল করবেন, এখানেও কিন্তু অনেক কোডগুলা মুভ হচ্ছে, মানে অনেক সময় র্যান্ডম কোড আসতেছে। দেখেন আমি এখানে যে বাংলাতে ক্লিক করলাম, অথবা এই যে গুগল অফার এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটি লাইন সিলেক্ট হলো। এখানে দেখতে পাচ্ছি সেম লেখাটি এখানে লেখা রয়েছে। অর্থাৎ এখানে আমাদের আউটপুট দেখানোর জন্য কি কি কোড ব্যবহার করা হয়েছে, এই কোডগুলো মূলত আমাদের ডান পাশে দেখায়। ঠিক আছে, আর এখানকার মধ্যে HTML CSS দুইটা পার্ট ভাগ করা রয়েছে। HTML পার্ট বা এলিমেন্টগুলো হচ্ছে উপরের টুকু, আর নিচে স্টাইল নামে একটি ট্যাব রয়েছে, এখানে মূলত CSS গুলো অ্যাপ্লাই করা থাকে। যেমন দেখেন আমি এখানে লেখাটি বাদ দিয়ে কোনো একটা ডিভকে সিলেক্ট করব। এই ডিভের সাথে কতগুলা স্টাইল বা কতগুলা ক্লাস ব্যবহার করা হয়েছে সবগুলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও হচ্ছে কি, এই লেখাটি মানে এই কোডটি মূলত আমাদের পেজের কোথায় লেখা রয়েছে, মানে কোন মানে আমাদের হচ্ছে কোন ফাইলের মধ্যে লেখা রয়েছে সেটাও এখানে দেখা যাবে। আবার দেখা যাচ্ছে এগুলোকে আমরা ইচ্ছা মতো এনেবল ডিজেবল করে আমরা প্র্যাকটিস করতে পারবো, এখানে সমস্যা নেই। আমরা সবার নিচে চলে আসি। এরপর দেখতে পাবো কিছু কিছু অপশন আছে যেগুলো বাঁকা করা থাকে, এখানে দেখতে পাচ্ছি না। আমাদের এই পেজে আসি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট অপশনটা ওপেন করে নিব।
এটাতে ক্লিক করে আমরা এই লেখাটি সিলেক্ট করব। এটাতে আমরা কোনো স্টাইল অ্যাপ্লাই করিনি, কিন্তু ব্রাউজার ব্যক্তিগতভাবে বা নিজস্বভাবে কিছু স্টাইল করে রাখছে, সেই স্টাইলটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখেন এইগুলা কিছুটা বাঁকা চিহ্ন করা রয়েছে, কিন্তু এগুলাকে আমরা ডিসেবল এনেবল করতে পারতেছি না। আর পাশে হচ্ছে যেখানে কত নম্বর ফাইলে কত নম্বর লাইনে এই কোডগুলো আছে, এইখানে আমাদের দেখা যাচ্ছে ইউজার এজেন্ট স্টাইল শিট। তার মানে কি, এটা হচ্ছে মূলত ব্রাউজার থেকে কিছু স্টাইল অ্যাপ্লাই করা আছে, সেই অ্যাপ্লাইগুলো এখানে অ্যাপ্লাইড হচ্ছে। আর যখন আমরা কোনো স্টাইল অ্যাপ্লাই করব কাস্টম ভাবে নিজে থেকে, তখন সেগুলো আসবে, আমরা সেগুলোকে এনাবল করতে পারবো, ডিসেবল করতে পারবো। সো একটু ট্রাই করে দেখি সত্যি করা যায় কিনা। এখানে এই ওয়ানকে আবারও ধরবো, ধরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। কালার আমরা এখানে ইউজ করতে পারি অ্যাকোয়া, সেভ করলাম, অ্যাকোয়া হয়ে গেল। আমাদের কালারটি ভালো নাও লাগতে পারে, একটু গাঢ় কালার দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। এখন আমরা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করার পরে আমরা আবারও সিলেক্ট করি, এই যে লেখাটি সিলেক্ট করলাম, এখানে একটি ডিসেবল এনেবল করার অপশন রয়েছে। যখন ডিসেবল করতেছি খেয়াল করে দেখেন, তখন লেখাটি কিন্তু রিসেট হয়ে যাচ্ছে, মানে আগের কালারটি চলে আসতেছে। আবার যখন এনাবল করতেছি তখন এই কালারটি অ্যাপ্লাই হইতেছে। আর এই কালারটি দেখেন সোজা রয়েছে, আর নিচে যেগুলো ইউজার এজেন্ট রয়েছে সেগুলো অনেক বাঁকা। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আমাদের ফাইল নাম style.css। এই ফাইলে কত নম্বর লাইন দেখতে পাচ্ছি, এখানে সবার শেষে কোলন রয়েছে, কোলনের পরে রয়েছে 1, অর্থাৎ 1 নম্বর লাইনে স্টাইলটি করা রয়েছে। আমরা একটা কাজ করি, এখানে আমরা অন্য কোনো স্টাইল অ্যাপ্লাই করব, যেমন আমরা h2 এর পরে আমরা ব্যবহার করব h2। এটা হচ্ছে 4 নাম্বার লাইনে শুরু হয়েছে, h2 নিয়ে আমরা এখানে কাজ করব ছোট্ট করে। সেম লেখাটি আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে এখন আমরা দ্বিতীয়টাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম h1 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 তো হবে না, h2 দিতে হবে। আমরা এখানে চেঞ্জ করিনি, সরি, এখানে আমাদের h1 এর কাছে h2 দিতে হবে। আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে উভয় পাশেই। এরপরে আমরা এখানে দেখব একটি ছোট একটি বড়। এখন h2টাকে আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে যে style.css ফাইলের 4 নাম্বার লাইনে মূলত আমাদের এই কোডটি রয়েছে। এখানে ক্লিক করি, ক্লিক করে দেখা যাচ্ছে style.css ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে, যেখানে আমাদের টোটাল কোডগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেকভাবে কোড লিখতে পারি। আমরা এখানে HTML ফাইল রয়েছে, HTML ফাইলে আমরা কোড লিখলে সেই কোডটা এখানে অ্যাপ্লাই হবে, সবকিছু এখানে হবে। পার্থক্য একটু রয়েছে, যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে রিফ্রেশ করব, রিফ্রেশ করলে সব হারায় যাবে। যেমন দেখেন এখানে আসলাম, h2 রয়েছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখবো। এখানে আমাদের CSS ফাইলের সব সাজেশন দিবে, ইচ্ছা মতো আমরা এখানে লিখতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি, কালার দেওয়ার পরে এখানে আমি রেড ব্যবহার করব। আমাদের ব্রাউজারে লেখার সময় দেখা যাচ্ছে রিয়েল টাইম, মানে সবসময় এটা আমাদের আউটপুট চলে আসতেছে, বাট যখন আমরা কোড এডিটরে লিখতেছি তখন আমাদেরকে ন্যূনতম সেভ করতে হচ্ছে। ওকে, আমরা এখানে এটা করলাম, রেড কালার হয়ে গেল। আমরা আরও কিছু কালার অ্যাপ্লাই করতে পারি, যেমন আমরা কি করতে পারি, এখানে হচ্ছে ফন্ট সাইজ আমরা অ্যাপ্লাই করতে পারি। ফন্ট সাইজ 16 পিক্সেল, ছোট করে দিলাম, ফাইন। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে আসলো, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এখন আমরা এটাকে কপি না করে, এগুলো কপি করলাম না, আমি একটু কপি করে রেখে দিই আমার সেভের জন্য। এখন আমরা জাস্ট রিফ্রেশ করব, রিফ্রেশ করলাম, বাট এখন আর থাকলো না, সব হারায় গেল, তাই না? এই জন্য আমাদেরকে মূলত এখান থেকে করার পর, অবশ্যই এখান থেকে কাজ করার পরে কপি করে সেগুলোকে আমাদের এখানে ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে style.css ক্লিক করি, এখানে আমাদের নতুন করে কাজ করা সব কোডগুলো কিন্তু দেখতে পারবো। এই কোডগুলো আমরা সহজে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে সেটা আমাদের কোথায় ব্যবহার করব, এটা আমাদের ফাইলে চলে আসবো, টেক্সট এডিটরে। এরপরে এখানে এসে আমরা h2 পরিবর্তে এই লেখাগুলো বসিয়ে দেব। ওকে কুল, আমাদের সবকিছু কাজ হয়ে গেল। আমরা এভাবে এখান থেকে কাজ করতে পারি। তাহলে আমাদের ইনস্পায়ার টুলে ওপেন করলাম, টুল ওপেন করার পর শুধুমাত্র এলিমেন্টটা শিখলাম, আরও কিছু টুল রয়েছে সেগুলো আমরা এখনো দেখিনি। এরপর রয়েছে কনসোল, এরপরে আরও অনেক কিছু রয়েছে, এগুলো হাইড অবস্থায় আছে, এখান থেকে আমরা দেখতে পারি অনেকগুলো অপশন রয়েছে। এগুলো আমাদের সামনের দিনে শিখতে হবে, আপাতত এগুলোতে আমরা হাত না দিই। আমরা এলিমেন্ট দেখলাম, এলিমেন্টের পর নিচে স্টাইল রয়েছে, স্টাইল দেখলাম, স্টাইল পরে আমরা আস্তে আস্তে নিচে আসবো, নিচে আসলে এরকম একটি টুল আমরা দেখতে পারবো। এখানে মূলত আমার যে কোনো একটি এলিমেন্টের কতটুকু মার্জিন, কতটুকু বর্ডার, কতটুকু প্যাডিং, কতটুকু কন্টেন্ট এরিয়া, এগুলো এখানে দেখা যাবে। আমরা এখানে কোনো রকম বর্ডার ইউজ করিনি, মার্জিন ইউজ করিনি, প্যাডিং ইউজ করিনি, দেখতে পাচ্ছি সবগুলো ফাঁকা রয়েছে। এবং আমাদের কন্টেন্ট এরিয়াও অনেক অন্য একটি মাপ রয়েছে। আমরা কন্টেন্ট এরিয়াটা একটা সিলেক্ট করে দিতে পারি। প্রথমত আমরা h1 এর জন্য কাজ করব। h1 এ আমরা কি করতে পারি, এখানে আমরা একটি আমাদের এখানে তো ব্রাউজারে অল টাইম আমাদের রিফ্রেশ হয়, মানে আমাদের রেন্ডারটা প্রতি মুহূর্তে হয়, আমাদের নতুন করে সেভ করতে হয় না। তাহলে কি করতে পারি, আমরা এই সুবিধাটা অবশ্যই ভোগ করতে পারি। এখানে h1 এ উইথ দিব। যখন আমি একটা উইথ সেট করে দেব, খেয়াল করে দেখবেন এইখানে স্টেট একটি পরিমাপ যোগ হয়ে যাবে। আমি উইথ দিচ্ছি,
এখানে কত উইডথ দিতে পারি, আমি এখানে উইডথ দিচ্ছি 400 পিক্সেল। দেখেন এখানে কিন্তু 400 চলে আসলো। এখন কি হচ্ছে, এখন আমরা যখন এটা সিলেক্ট করতেছি ফুল এরিয়া সিলেক্ট হচ্ছে ফাইন, বাট নিচে কিন্তু শুধুমাত্র 400 উইড। এখন হাইটটা কত আছে, 72 আছে, আমরা হাইটটা 100 পিক্সেল করে দিব, 100 পিক্সেল। এখন দেখতে পাচ্ছি কি আমাদের কন্টেন্টটা মূলত 400 ইন্টু 100 পিক্সেল, এবং আমাদের এখানে মার্জিন কিছুটা অ্যাপ্লাই হয়েছে, সমস্যা নেই, আমরা মার্জিন এখানে অ্যাপ্লাই করে দেখতে পারি, অনেকভাবে এখানে মার্জিনগুলো কাজ করবে। ঠিক আছে, আমরা এখানে মার্জিন প্যাডিং নাও যদি বুঝি তবু আমরা এখানে মার্জিন কিছু ব্যবহার করব। মার্জিন এখানে 100 পিক্সেল ব্যবহার করি, আর 100 পিক্সেল ব্যবহার করলে দেখতে পাচ্ছি চারপাশে 100 পিক্সেল জায়গা করে নিয়েছে। আমাদের 100 পিক্সেলটা অনেক বেশি হয়েছে, আমরা এখানে 50 পিক্সেল ইউজ করি। এই তো 50 পিক্সেল আমরা এখানে ব্যবহার করলাম। এখানে আমাদের জুম আউট করবো হালকা করে। ঠিক আছে, এই তো আমাদের 50 পিক্সেল চারদিকে মার্জিন হয়েছে। এখন আমরা এখানে একটি প্যাডিং ব্যবহার করব, প্যাডিংও দিচ্ছি আমি 50 পিক্সেল। এখন আমাদের আরো একটি এরিয়া তৈরি হইলো। এরপরে আমরা এখানে একটি বর্ডার ব্যবহার করব। বর্ডার তো আমরা সকলেই ব্যবহার করতে জানি এবং অনেক প্রসেসে সেটা আমরা করতে পারি। বর্ডার আমরা এখানে 5 পিক্সেল সলিড, চলে আসছে আমাদের কালার। আমরা এখানে অবশ্য রেডও দিয়ে দেবো, কালারটি এনিওয়ে গ্রিন ইজ অনেক সুন্দর, সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 50 পিক্সেল আমাদের মার্জিন। যখন আমরা এখানে আসতেছি, মাউস নিয়ে আসতেছি, এখানে সেই মার্জিন এরিয়াটা হাইলাইট হচ্ছে ইয়েলো কালারে। এরপর আমরা যখন বর্ডার আসতেছি, বর্ডার এরিয়াটা হাইলাইট হচ্ছে। এরপরে প্যাডিং আসলে প্যাডিং এরিয়াটা হাইলাইট হচ্ছে। সবশেষে কন্টেন্টে আসলে কন্টেন্ট এরিয়াটা হাইলাইট হচ্ছে। আমরা বুঝতে পারলাম মূলত কোনটা কি। আমাদের মেইন কন্টেন্ট এরিয়া হচ্ছে আমাদের এইটা 400:100। এটাতে যদি প্যাডিং দিই, প্যাডিংটা আমাদের কন্টেন্ট বলতে কি আমাদের নিজস্ব সম্পদ রয়েছে, সে যতটুকু এরিয়া রয়েছে এরিয়ার মধ্যে থেকে একটি জায়গা দখল করে নিচ্ছে। আমরা এগুলাকে আরো ম্যানিপুলেট করতে পারবো। তারপরে বর্ডারটি জায়গা ধরে নিচ্ছে নিজের থেকেই। এরপর মার্জিনটা কি আমার জায়গার বাইরে সব দিক থেকে একটা আলাদা করে চৌম্বকীয় যেরকম ডিপ্রেস থাকে, দিক মানে চুম্বক যেরকম একটা বিকর্ষণ শক্তি ক্রিয়েট করে, ওই রকম ভাবে চারদিক থেকে আমরা সরাই দিচ্ছি আমাদেরকে, আমরা মাঝখানে চলে আসতেছি। এটার জন্য একটা বেস্ট আপনাদেরকে কি বলা যেতে পারে, এটা বোঝানোর জন্য খুব ভালো একটি উদাহরণ ছোট্ট একটি ভিডিওতে আমি দিয়ে দিব। ভিডিওটি আমি লিঙ্কে আমি এখানে অ্যাড করে দিব, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। মূলত কিভাবে এটাকে ডিফাইন করা যেতে পারে আমি দেখাচ্ছি। তারপরেও figma.com এখানে গিয়ে আমি একটি লেআউট করে রেখেছি, ওখান থেকে দেখাচ্ছি। আপনাদের মধ্যে একজন ছাত্রী মূলত এই আমাকে আইডিয়াটা দিয়েছে বোঝানোর জন্য। আমরা এখান থেকে এটা ওপেন করি, এটা হচ্ছে আমাদের এরিয়া। আমরা এখান থেকে কনসোলটা রাখতে হবে না, এটা আমাদের যে টুল রয়েছে টুলটা ক্লোজ করে দিলাম, রিফ্রেশ করে নিই একবার। এই তো এখানে আসার পরে আমরা কি করব, আমরা এখানে একটি দেখতে পাচ্ছি কিছু আঁকি উকি করেছি আমি আপনাদের বোঝানোর জন্য। এটা অনেক জায়গা থাকতে পারে, একটা প্লটের এরিয়া, ধরেন একটা আবাসিক প্রকল্প এরিয়া রয়েছে, তার মধ্যে অনেকগুলো প্লটের এরিয়া দেওয়া রয়েছে। তা আপনি প্লটের যে এরিয়াটা রয়েছে এই এরিয়াতে আপনি চাইলেও আপনার বাড়ির জন্য একটা প্রাচীর তৈরি করতে পারবেন না। আপনার প্রাচীর অবশ্যই চারদিক থেকে কিছু না কিছু জায়গার ভিতরে আপনাকে প্রাচীর করতে হবে। তো আমি এখানে কিছুটা জায়গা ফাঁকা রাখলাম, রাখার পরে এটাতে আমি একটা প্রাচীর করলাম। ঠিক আছে, এটা আমরা প্রাচীর করলাম, আমাদের যেটা ওয়াল বলে সেটা করলাম। এটা করার পরে আমরা তাহলে আমাদের মেইন জায়গা কিন্তু মূলত কতটুকু, একদমই সাদা এরিয়া যতটুকু দেখা যাচ্ছে টোটাল এরিয়াটা আমার কেনা জায়গা। বাট আমাকে যখন ওয়াল করতে হচ্ছে তখন আমাদের চারপাশ থেকে কিছুটা ভিতরে এসে আমাদেরকে ওয়াল করতে হচ্ছে। তো সুতরাং বলা যায় আমাদের এই ওয়াল থেকে আমাদের এরিয়ার মাঝখানে যে জায়গাটুকু রয়েছে সেটা মূলত মার্জিন। মার্জিনটা কি করে, আমার ওয়াল বা আমার জিনিসের সাথে অন্য কারো জিনিসকে লাগতে দেয় না। যেমন দেখতে পাচ্ছি এই লোকটা যে জায়গা রয়েছে এই পাশে হাইলাইট হয়েছে যে এরিয়াটুকু, এই এরিয়ার সাথে আমার প্রাচীরটা কিন্তু লাগেনি। ওকে, এরপরে যে অংশটুকু রয়েছে একটু ব্রাউন টাইপের একটি কালার, আমরা এটা বললাম আমাদের এটা হচ্ছে প্রাচীর। প্রাচীরের পরে আমাদের রয়েছে আরো একটি জায়গা, এরপরে যেটা রয়েছে সেটাকে বলা হয় প্যাডিং। এই প্যাডিংটা কি, আমার মূলত এইখানে জায়গাটা কিনেছি বাড়ি করার জন্য। আমার মেইন বাড়িটা হচ্ছে এইটা, আমার বর্তমান যেটা হাইলাইট করেছি সেটা হচ্ছে আমাদের মেইন বাড়ি। কিন্তু এই যে মাঝখানে আমি যে একটা দোতলা ভবন বা একতলা ভবন যখন তৈরি করব, এটা তো আমি ওয়াল ঘেঁষে করতে পারবো না, ওয়ালের থেকে কিছুটা ভিতরে করতে হবে। তো এই যে ওয়াল আর বাড়ি এর মাঝখানে যে আরো একটি অ্যাশ কালারের একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের প্যাডিং। আমাদের মেইন বাড়ি কিন্তু এইটা, কিন্তু জায়গা কিন্তু হচ্ছে এই পর্যন্ত। এতটুকু জায়গা কেনা সত্ত্বেও আমাকে একটি প্রাচীর দিতে হচ্ছে আমার সেফটির জন্য। সেই প্রাচীরটাও কি হচ্ছে আমাদের এরিয়া থেকে একটু ভিতরে করতে হচ্ছে। এরিয়া থেকে প্রাচীরের মাঝখানে যে ফাঁকা সেটাকে বলা হচ্ছে মার্জিন। আর মার্জিন থেকে
আমাদের যে ওয়াল রয়েছে বা ওয়াল রয়েছে, ওয়ালের থেকে আমাদের বাড়িটা কিন্তু আরেকটু ভিতরে করতে হচ্ছে। আর ওয়াল আর আমাদের বাড়ির মাঝখানে যে জায়গাটুকু রয়েছে সেটা হচ্ছে আমাদের প্যাডিং। ওকে, আর মেইন কন্টেন্ট বা মেইন বাড়িটা হচ্ছে এতটুকু। এছাড়া আরো অনেকভাবে আমাদের এটা উদাহরণ দেওয়া যায় আমাদের বোঝার জন্য। আমরা অনেক সময় আমরা পরীক্ষা খাতা তো লিখি, তাই না? পরীক্ষা খাতায় লেখার সময় কিন্তু আমাদের এটা যদি একটা খাতা হয়, এটা একটা খাতা, এই খাতার মধ্যে আমরা একটা মার্জিন টানতেছি, মার্জিন আমরা টেনে নিচ্ছি ছোট করে। এখান থেকে একটি মার্জিন দিলাম এদিকে, আর একটি মার্জিন দিলাম হচ্ছে এই দিকে। এটা হচ্ছে আমরা মার্জিন দিলাম, মানে মার্জিনের বাইরে কিন্তু এটা আমার খাতা, কিন্তু মার্জিনের মধ্যে আমি লিখতে পারতেছি না, মার্জিনের বাইরে আমরা লিখতে পারবো না। মার্জিন দিলাম, আর মার্জিনটাকে যে দাগটা দিলাম, এই দাগটা না দিলেও কিন্তু মার্জিন কাজ করানো যেত, বাট দাগটা দিলাম কি জন্য? যাতে করে আমি মার্জিনটা বুঝতে পারি, অথবা আমি কত হাইল থেকে লিখবো বা আমার মেইন এরিয়া কতটুকু এখন বর্তমানে অ্যাভেলেবল আছে এটা যাতে বুঝতে পারি, এই জন্য আমরা দাগ দিলাম। এই দাগটাকে বলা যেতে পারে বর্ডার। এখন আমি যে মাঝখানে লেখাগুলো লিখবো, এখানে কিছু লেখাই লিখলাম আমি আমি কিছু স্ট্রিং লিখে দিলাম, সমস্যা নেই। এই যে লেখাগুলো লিখলাম, আমি একটু জুম করি, এই লেখাগুলো কি একদম গাও ঘেঁষে রাখবো? একদম তো গাও ঘেঁষে রাখবো না। আমরা অবশ্যই আমাদের লেখার সৌন্দর্য দেখানোর জন্য হলেও সব দিক থেকে কিছুটা ভিতরে রাখবো। এই যে আপনি যে এরিয়াটা দিলেন, মার্জিন এরপরে যে বর্ডারটা দিলেন, এই বর্ডার থেকে আপনার লেখাটা কতটুকু ভিতরে, এই মাঝখানে কতটুকু এরিয়া ফাঁকা রয়েছে, এই ফাঁকাটুকুকে বলা হচ্ছে প্যাডিং। এনিওয়ে, আমরা কাজ করতে গেলে এটা আমাদের জন্য কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে। আমরা তখন এত কিছু মনে করতে হবে না, এত কিছু ভাবতে হবে না, আমরা শুধু কাজ করে যাব, আমাদের মাথায় অটোমেটিক্যালি এগুলা কাজ করবে। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন মার্জিন প্যাডিং আমরা ব্যবহার করব। এখানে মার্জিন প্যাডিং কিছুটা ব্যবহার করেছি, এখানে 50 পিক্সেল দিয়েছি। এখানে আমাদের 4টা কিন্তু দিক রয়েছে, টপ, লেফট, সরি টপ, রাইট, বটম, লেফট, 4টা দিক এখানে রয়েছে। তো আমরা এখানে কিছু কাজ করব। আমাদের যেখানে বর্ডার ইউজ করেছি রিফ্রেশ করে দিই, আমাদের দরকার নেই এত কিছু। সবকিছু রিসেট হয়ে গেল। রিসেট হবার পরে আমাদের সিএসএস এ আসি, আমাদের H1 এখানে আমরা মূলত কাজগুলো করব। আমরা এই সাইডটা অনেকটা জায়গা কমিয়ে নিচ্ছি যাতে করে আমরা এখানে আউটপুটটা অনেক বেশি দেখতে পাই। ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা H1 এর মধ্যে একটু উইড দেব। উইড হচ্ছে আমি দিচ্ছি 250 পিক্সেল। এরপরে হাইট দিচ্ছি 200 পিক্সেল। সেভ করলাম, হয়ে গেল। এখন আমরা কাজ করব মূলত আমাদের সবার আগে বর্ডারটা কিন্তু আমরা অলরেডি দিতে জানি সবাই। বর্ডার দিচ্ছি 5 পিক্সেল, সলিড রেড, সলিড এবং রেড। ফাইন। এখন আমরা সেভ করি, বর্ডারটিও দেখতে পাচ্ছি। আমাদের লেখাগুলো যদি মাঝখানে রাখতে চাই দেখতে ভালো দেখা যাবে, টেক্সট অ্যালাইন করব। টেক্সট অ্যালাইন দিয়ে আমাদের লেখাগুলো মাঝখানে আনতে হয়, সেটা আমরা সবাই জানি। লেখাগুলো মাঝখানে চলে আসছে, ফাইন। এখন আমাদের কি করণীয়? এখন আমরা মার্জিন প্যাডিং এগুলো ইউজ করব। আমাদের হাইটটা একটু কমে দিই, অনেক জায়গা পড়ে রয়েছে। আমি এখানে 125 দিচ্ছি, সেভ করলাম। আমাদের কাজটা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন আমরা মার্জিন ইউজ করব। সবার আগে মার্জিন এখানে প্রথমত যখন ইউজ করলাম 50 পিক্সেল, তখন চারদিকে আমাদের 50 পিক্সেল কাজ করলো। এই চারদিক কয়টা দিক হবে? মূলত 4টা দিক হচ্ছে, প্রথমত টপ, তারপরে ঘড়ি কাটার দিকে এইগুলোর নাম ঘোরে। প্রথম টপের পরে আপনাকে চলে আসতে হবে রাইট সাইডে। ঘড়ি কাটা তো টপে থাকার পরে আস্তে আস্তে রাইট সাইডে আসে, তাই না? রাইট, এরপরে হচ্ছে বটম, বটম মানে নিচে, তারপর হচ্ছে লেফট, আবার হচ্ছে আমাদের টপ, রাইট, বটম, লেফট, এভাবে। তাহলে আমরা যখন ইচ্ছা করব যে 4টা সাইডে 4 রকম মান রাখবো, তখন আমরা কি করব? টপের কাছে আমরা টপ দিব, সে এখানে 15 পিক্সেল। তারপরে রাইটের কাছে আমরা রাইট সাইডের জন্য একটি পরিমাপ দিব 25 পিক্সেল। তারপর আমাদের বটম সাইডের ক্ষেত্রে আমরা বটম সাইডের একটি পরিমাপ দেব 50 পিক্সেল। লেফটের জন্য আমি আলাদা করে পরিমাপ দিতে পারি, সেটা হলো 0 পিক্সেল। সেভ করলাম। আমাদের যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করেছে। আমরা এখন ইনস্পেক্ট থেকে দেখে আসি সত্যই কিনা বিষয়টি, আমরা যাচাই করবো বিষয়টি। আমরা চলে আসবো, এইটাকে সিলেক্ট করে নেব সবার আগে। সিলেক্ট করার পর আমাদের এই যে আমাদের গ্রাফ রয়েছে, এখানে দেখব টপে 15 পিক্সেল, রাইটে 25 পিক্সেল, বটমে 50 পিক্সেল, লেফটে 0 পিক্সেল। ঠিক আছে, আমরা এখানে এভাবে আমরা পরিবর্তন করতে পারি। আর যখন চারপাশে আপনার সমান লাগবে, তখন শুধুমাত্র একটি ভ্যালু ব্যবহার করলেই চারপাশে সমানভাবে কাজ করবে। ঠিক আছে, চারপাশে সমানভাবে কাজ করতেছে। এখন দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি অলরেডি চারপাশে সমান করে পিক্সেলগুলো কাজ করতেছে। যদিও আমাদের রাইট সাইডে অনেক বেশি বেশি মার্জিন দেখা যাচ্ছে, মূলত এই পাশে কোনো এলিমেন্ট নাই, এই কারণে এরকম আমাদের অনেক এরিয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে আরও একটি এরিয়া দিই, H1 আরও একটি ব্যবহার করি, দেখি কি ঘটে। যেহেতু এটা ব্লক এলিমেন্ট নিচে নিয়ে চলে আসছে, H1কে আমরা বাই ডিফল্টভাবে ব্লক থেকে আমরা
চেঞ্জ করে অন্য এলিমেন্টে কনভার্ট করব, ডিসপ্লে ইনলাইন করব। ইনলাইন করলে আরও একটি সমস্যা হবে, মানে ইনলাইন করলে মূলত হাইট উইড অতিরিক্ত জায়গা কখনো ফাঁকা থাকে না। আমরা এখানে কি করতে পারি, ইনলাইনের পাশাপাশি ব্লকটাও জুড়ে দেবো, ইনলাইন ব্লক। তখন দেখা যাবে মূলত আমাদের এরিয়াটা সঠিকভাবে কাজ করবে। আমরা একটু জুম আউট করব, দেখি কোনোভাবে পাশে আসে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এটা পাশে এসেছে। এখন আমরা এই এলিমেন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখি এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু দুই পাশে 50 পিক্সেল করে জায়গা নিয়েছে। আমরা যদি প্রথমটাকে সিলেক্ট করি, প্রথমটাকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছি দুপাশে সমানভাবে 50 পিক্সেল করে জায়গা নিয়েছে। ঠিক আছে, এখন আমাদের ইনলাইন এলিমেন্ট এটা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমাদের প্রয়োজন হবে মার্জিনে। পরে এখন আমরা চলে আসবে প্যাডিংয়ে। ও আরও একটি বিষয় রয়েছে, আমরা তো এখানে একটি যখন ব্যবহার করব, মানে চারদিকে যখন একটি মান ব্যবহার করব, তখন তো আমরা কি করলাম, একটি মাত্র মান দিলাম। বাট যখন আমরা চারদিকে আলাদা আলাদা মান ব্যবহার করব, তখন আমরা চারটি টপ, রাইট, বটম, লেফট এভাবে ব্যবহার করলাম। এরপরে আরও একটি রয়েছে, যখন আপনি দুদিকে একরকম চাচ্ছেন, যেমন টপ এবং বটমে একরকম, লেফট এবং রাইটে একরকম, তখন কি করবেন? ঠিক আছে, তখন হচ্ছে আমরা মূলত দুইটা ভ্যালু দিব। প্রথমটা হবে কি, প্রথম ভ্যালুটা হবে টপ আর হচ্ছে বটম। পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে লেফট এবং রাইট। এই তো এভাবে কাজ করবে। ঠিক আছে, তো আমরা টপ বটমের ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে 25 পিক্সেল, আর লেফট রাইটের ক্ষেত্রে ব্যবহার করব 50 পিক্সেল। ঠিক আছে, আমাদের দেখতে পাচ্ছি এখন ঠিক সেভাবেই কাজ করবে। দেখি দুটা মান ব্যবহার করার পর কি অবস্থা হয়। আমরা এই এলিমেন্টটাকে সিলেক্ট করব, দেখতে পাচ্ছি টপে 25, বটমে 25, লেফট রাইটে 50 পিক্সেল করে জায়গা নিয়েছে বা এখানে মার্জিন নিয়েছে। একইভাবে আমরা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং কোথায় কাজ করে আমরা সকলেই জানি, এখন শুধুমাত্র প্যাডিংটা আমরা ব্যবহার করব। প্যাডিং আমি 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, সোজাসুজি 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি 50 পিক্সেল করে জায়গা আমাদের চারপাশ থেকে ভিতরে নিয়ে চলে আসছে। আমরা এলিমেন্টটাকে সিলেক্ট করি এবং দেখে আসি এখানে কিন্তু প্যাডিংটি ঠিকঠাকই কাজ করতেছে। ওকে, তো আমরা মনে হয় মার্জিন প্যাডিং নিয়ে আমাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই, আই হোপ। এরপরে আমাদের নেক্সট টপিক যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট টপিক ছিল আমাদের মূলত সিএসএস ফাংশন নিয়ে আলোচনা ছিল। সিএসএস ফাংশনের আগে আমরা ট্রান্সফর্ম নামে একটি প্রপার্টি রয়েছে সেটা নিয়ে কাজ করব। ইতিমধ্যে আমরা সিএসএস ফাংশনে ব্যবহার করেছিলাম কোথায়, আমরা H1 এর ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব, দেখতে পাবো সেখানে আমাদের সিএসএস ট্রান্সফর্ম কোথায় ইউজ করেছিলাম। আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছিলাম, কালার দেওয়ার পর এখানে একটি ইউআরএল নামে একটি ফাংশন ব্যবহার করেছিলাম, যার মধ্যে আমাদেরকে একটি লিঙ্ক দিতে হতো। যে কোনো একটি ইমেজের লিঙ্ক দিলে সেই ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বা ব্যাকগ্রাউন্ডের ছবি হিসাবে যুক্ত হয়ে যেত। এটা মূলত একটা ফাংশন। ফাংশনের মধ্যে কি থাকে, একটা নাম থাকে, তারপর দুইটি হচ্ছে ব্র্যাকেট থাকে বা প্যারেন্থেসিস বলে এই ব্র্যাকেটগুলোকে। প্যারেন্থেসিস থাকে, প্যারেন্থেসিসের মধ্যে অনেক ধরনের ভ্যালু দিতে হয়। এনিওয়ে, আমরা এখন যেহেতু ট্রান্সফর্ম নিয়ে কাজ করব, সো ট্রান্সফর্ম নিয়ে কাজ করার জন্য আমরা কিছু বক্স বানানোর জন্য চিন্তা করতেছি। আমরা কিছু এখানে বক্স বানাবো। ঠিক আছে, আমরা প্রথমত কি করব, বক্স নামে একটি ক্লাস নেব। ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো কোড লিখতে পারি, এগুলো একটু ফাঁকা রেখে দিই যাতে করে আমাদের কোডগুলো একটু অর্গানাইজ থাকে। এই বক্স যেহেতু একটি সাদা পানি অর্থাৎ ডিভ নামে ক্লাস রয়েছে, ডিভ এলিমেন্টটা, এই এলিমেন্টে কোনো স্টাইল নেই, আমাকে পার্সোনালি স্টাইল করে নিতে হবে। এখানে বক্স নামে একটি আমরা ট্যাগ ক্লাস নিচ্ছি। ক্লাসের মধ্যে বলে দিচ্ছি উইড হচ্ছে 150 পিক্সেল, সরি 100 পিক্সেল করে দিব, দেখি কি অবস্থা হয়। এরপরে হাইটও দিব আমাদের 100 পিক্সেল, উইথ দিলাম 100 পিক্সেল আর হাইট দিলাম 100 পিক্সেল। সব ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এখন একটি বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল সলিড। ঠিক আছে, সেভ করলাম। আমাদের কিন্তু একটি ছোট্ট বক্স দেখতে পাচ্ছি এখন এখানে, যেহেতু 1 পিক্সেল এই জন্য অনেক ছোট দেখা যাচ্ছে। আমরা এখানে 2 পিক্সেল করে দিতে পারি যাতে করে কিছুটা বেশি স্পষ্ট দেখা যায়। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে একটি ক্লাস দিচ্ছি, দেখেন একসাথে কতগুলো কাজ করা যায়। বর্ডার রেড, বর্ডার রেডের মধ্যে কি বলে দেব, বর্ডার কালার, বর্ডার কালার হবে কি রেড। একইভাবে আমরা এখানে আরো একটি ব্যবহার করব, বর্ডার গ্রিন, এটা হবে কি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। আমি তৈরি করে নিলাম দুইটি ক্লাস। ঠিক আছে, এরপরে আমরা আরো কাজ করতে পারি, বর্ডার ব্লু, বর্ডার ব্লু রাখলাম। আর কি রয়েছে কালার সেরকম, বর্ডার অ্যাকোয়া, সরি অ্যাকোয়া এরকম বানানো হবে না, কিউ হবে এখানে, এখানে কিউ দিয়ে দিতেছি। বর্ডার অ্যাকোয়া, চারটি কালার আমরা এখানে, চারটি ক্লাস আমরা ব্যবহার করলাম। এই চারটি ক্লাসকে যেখানে অ্যাপ্লাই করবো সেখানে আমাদের এই স্টাইলটি অ্যাপ্লাই হবে। আমরা এটাকে চারটে ইয়াতে ডুপ্লিকেট করে নিলাম, চারটা বক্স বানিয়ে ফেললাম। সেভ করলে চারটা বক্স দেখা যাবে, চারটা বক্স একই রকম। এখন আমরা একটাতে বর্ডার রেড ব্যবহার করব,
ঠিক আছে, এখানে আমরা বর্ডার রেড ব্যবহার করতেছি, এরপর আমরা বর্ডার গ্রিন ব্যবহার করব, এরপরে বর্ডার ব্লু ব্যবহার করব, সরি বর্ডার ব্লু, এরপরে আমরা বর্ডার আকুয়া ইউজ করব, আকুয়া। সেভ করলাম। দেখতে পাচ্ছি 4টা কালার কিন্তু অলরেডি আমাদের এখানে চলে আসছে, যদিও কোনটা যেন আমাদের কাজ করেনি। ও, বর্ডার ব্লুর মধ্যে আমাদের এখানে গ্রিন রেখেছে, এই জন্য কাজ করছে না। বর্ডার ব্লু দিলাম। এই তো এখন মনে হয় সব ঠিকঠাক কাজ করবে। ঠিক আছে, আমাদের বক্সগুলো সবগুলো উপর নিচে রয়েছে, আমরা চাইলে কিন্তু পাশাপাশি নিয়ে চলে আসতে পারি। পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা এখানে আরো একটি ক্লাস দিব, সেটা কি ইনলাইন, ইনলাইন ব্লক। আমরা নিজেদের মধ্যে একটি ক্লাস বানিয়ে নিচ্ছি, ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ করলাম। এই ইনলাইন ব্লকটা আমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করব এই ক্লাসটা, সেগুলো সবগুলা কি হবে, ইনলাইন ব্লক হয়ে যাবে। আমি একসাথে সবগুলাকে সিলেক্ট করে নিচ্ছি, অল্টার ধরে পেস্ট করে দিলাম, সবগুলা কিন্তু এখন পাশাপাশি চলে আসলো। গুড। আমাদের এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে বুঝবো অনেক ভালো আপনাদের গ্রোথ হয়েছে, অনেক কিছু করতে পারতেছেন। ফাইন, এখানে আমাদের কিছু লেখা লিখে দিতে পারি, সেটা কিভাবে, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4। সেভ করলাম। 4টে বক্সের মানগুলো এখানে চলে আসছে। আমরা চাইলে এখানে একটু প্যাডিং দিয়ে সবগুলোকে একটু ভিতরে রাখতে পারি। মাত্রই তো আমরা প্যাডিং শিখে ফেললাম, আমরা এটা বক্সকেই বলে দেব প্যাডিং কি হও, তোমার প্যাডিং হওয়া হচ্ছে অটো না দিয়ে এখানে আমি এখানে বলে দিই 15 পিক্সেল। আমাদের দেখা যাচ্ছে প্যাডিংগুলো ভিতরে চলে আসছে, একটু সমস্যা হয়েছে, সমস্যাটা কোনো ব্যাপার না, এগুলো আমরা পরে সমাধান করব। এখানে আমরা একটা মার্জিনও ব্যবহার করে নিই, মার্জিন 15 পিক্সেল। দেখা যাচ্ছে এখন 4টি বক্স আমাদের পাশাপাশি চলে আসছে। এনিওয়ে, এখন আমাদের এগুলাকে ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করব। এখানে আমাদের বক্স 1 এর মধ্যে একরকম প্রপার্টি ইউজ করব, বক্স 2 এর মধ্যে একরকম করব, বক্স 3 এর মধ্যে একরকম করব, বক্স 4 এর মধ্যে আরো একরকম কাজ করব। এর জন্য আমরা কি করব, এখানে আমাদের বক্স 1 নামে একটি ক্লাস দিচ্ছি, বক্স 1। একইভাবে বক্স 2 নামে আরো একটি নিব, এরপরে বক্স 3 নামে একটি নিব, এরপরে বক্স 4 নামে একটি নিচ্ছি। এই 4টি ক্লাস দিয়ে এখন 4 রকম আমি স্টাইল করব এখানে, তাহলে আমাদের জন্য সহজ হবে বিষয়টি বোঝার জন্য। এখানে আমি একটু কমেন্ট করে দিতে পারি বক্সেস। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে বক্স 1 সর্বপ্রথম যেটাকে ধরি, সর্বপ্রথম হচ্ছে বক্স 1। বক্স 1 কে ধরে বলতেছি যে ট্রান্সফর্ম নামের যে প্রপার্টি শিখলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো প্রপার্টি ভ্যালু রয়েছে, যেমন ম্যাট্রিক্স, নান, প্রসপেক্টিভ, রোটেট, তারপরে স্কেল রয়েছে, স্কেলের পরে স্কেও রয়েছে, ট্রান্সলেট রয়েছে, এই বিষয়গুলো এখানে রয়েছে। তো সর্বপ্রথম আমরা এখানে ইউজ করবো রোটেট। রোটেট কথাটা খুবই সহজ একটি কথা, মানে এটা কি করবে, এটা একটু ঘোরাঘুরি কাজ করবে। রোটেটের মধ্যে যখন আমি 45 ডিইজি মানে ডিগ্রি ব্যবহার করব, দেখা যাবে আমাদের বক্স 1টি 45 ডিগ্রি ঘুরে যাবে, অলরেডি ঘুরেছে। এরপরে আপনি চাইলে এখান থেকে 3D-তে আপনি ঘুরাইতে পারবেন। 3D বলতে 3টা ডাইমেনশন আপনি কাজ করতে পারবেন। রোটেট এক্স এ যখন দেবেন 45 ডিগ্রি একরকম ঘুরবে একদিকে, রোটেট ওয়াই যখন দিবেন তখন আরও একরকম ভাবে ঘুরবে, রোটেট জেড যখন দিবেন তখন আরও একভাবে এই বক্সটি ঘুরতে থাকবে। এভাবে 3টি মান আপনি ব্যবহার করতে পারেন। আমরা এখান থেকে ইনস্পেক্ট থেকে এসে দেখি কি অবস্থা হয়। যখন আমরা রোটেট কোনটা ব্যবহার করেছি, ওয়াই ব্যবহার করেছি, আমি এখানে ধরে এখানে কার্সার রেখে শিফট চেপে আমি আপ অ্যারো ক্লিক করবো, তাহলে দেখা যাবে মানগুলো বাড়তে থাকবে 10 করে করে। এমনি একবার করে আপ অ্যারো চাপলে একবার করে বাড়বে, শিফট ধরে চাপলে 10 বার করে বাড়বে। এটা যখন বাড়াইতে থাকবে এক পর্যায়ে দেখা যাচ্ছে লেখাটি কিন্তু কি হচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে এক পর্যায়ে, মানে রোটার একটি বক্স বা একটি কার্ড ঘুরতে ঘুরতে এক একবার এক এক রকম দেখা যাচ্ছে। ওকে, আমরা যখন এখানে ওয়াই ব্যবহার করেছি, এখানে এক্স ব্যবহার করি, এক্স ব্যবহার করলে তখন অন্যদিকে ঘুরবে। এতক্ষণ দেখতে পাচ্ছিলাম একদিকে ঘুরতেছিল, এখন দেখতে পাচ্ছি অন্যদিকে ঘুরতেছে। এভাবে রোটেট মূলত কাজ করে। এনিওয়ে, আমরা এটাকে রিফ্রেশ করে দিব, রিফ্রেশ করে আগে অবস্থানে নিয়ে আসি। এটা হচ্ছে রোটেটের কাজ। এখন আমরা বক্স 2 নামে যে একটি ক্লাস নিয়েছিলাম সেটাকে আমরা অন্য একটি ট্রান্সফর্ম ইউজ করব। বক্স 2 এর মধ্যে আমরা ট্রান্সফর্ম বলতেছি, ট্রান্সফর্ম বলার পরে প্রপার্টিতে নিব এবার স্কেল। স্কেল মানে হচ্ছে এটাকে ছোট বড় করা। স্কেলের মধ্যে আমি যদি 1 ইউজ করি তখন কি হবে, 1 গুণ, এটা কিন্তু বক্স 2 তে পড়তেছে। এখন যখন 2 ইউজ করব তার মানে কি, তখন 2 গুণ বড় হবে, অনেক বড় হয়ে গেছে। এখানে আমরা কি করতে পারি, এখানে 1 না করে 100% ইউজ করতে পারি। 100% ইউজ করলে 100%ই হবে। আবার যখন 150% দিব তাহলে 1.5 গুণ বড় হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে আমরা চাইলে এখানে কি করতে পারি, 50 পিক্সেল। এটা করলে কাজ করার কথা না যদিও, তারপরও
দেখালাম আপনাদেরকে আর কি। তো আমরা এখান থেকে কি করতে পারি, স্কেলে আমরা 1 অথবা পার্সেন্ট দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। আমরা শুধুমাত্র বড় করব তা কিন্তু না, চাইলে ছোট করতে পারি। যেমন দেখেন এখানে আমি 50% করব, তখন কি হবে, ছোট হয়ে যাবে, অনেকটা ছোট হয়ে গেল। শুধু বক্স না, বক্সের কন্টিনিউগুলোও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমরা এখানে শুধু না 50% না 0.5 দিলেও সেম কাজটি ঘটবে। আমি 0.1 দিব, অনেক ছোট একটি বক্স হয়ে যাবে। আবার যখন আমি কি করব 1 দিব, তখন আমাদের সেম সাইজটি চলে আসবে। এভাবে স্কেল বাড়াইতে পারি। শুধুমাত্র স্কেল আপনি একসাথে চারদিকে করবেন তা যদি মনে না চায়, সেক্ষেত্রে আপনি এক্স এর দিকে করতে পারেন। এক্স এর দিকে আমি এখানে 2 গুণ করে ফেলতেছি। এক্স অক্ষে 2 গুণ আমাদের স্কেল হয়ে গেল, বড় হয়ে গেল। একইভাবে যখন ওয়াই অক্ষে করব, তখন আমাদের ওয়াই অক্ষে বক্সটি 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বক্সগুলো করা হলো এইভাবে। আমি এখানে 1.5 দিব, মানে 1.5 গুণ আমাদের এটা বড় হবে। ঠিক আছে, আরো কমিয়ে দিলে আমি আরো কমিয়ে দিতে পারি, 1.15, কিছুটা বড় হইলো, ফাইন। এখন আমরা বক্স 3 তে চলে আসবো। ডট বক্স 3, বক্স 3 কে আমরা কি স্টাইল করতে পারি, এখানে ট্রান্সফর্ম বলবো। ট্রান্সফর্মের মধ্যে কিছু প্রপার্টি ভ্যালু আমরা ইউজ করতে পারি। এখন আমরা স্কেও নামে যেটি রয়েছে সেটা ইউজ করবো। স্কেও মূলত কি করবে, একদিকে একটু বাঁকা করে দেবে, দেখবেন এখন একটা নিমকির মতো সাইজে তৈরি হবে আর কি। সেটা কি করে, আমরা এখানে শুধুমাত্র একটি ডিগ্রি দিতে পারবো। এখানে 45 ডিগ্রি দিচ্ছি, দেখেন ডিইজি, সেভ করলাম। দেখতে পাচ্ছি কিভাবে বাঁকাটা হয়ে গেল। আমি এখানে মাইনাস ভ্যালু ইউজ করতে পারি। মাইনাস ভ্যালু ইউজ করলে আপনাদের মাইনাস দিকে, অন্যদিকে যেটা বাঁকা হওয়ার কথা সেটা হবে। আপনি এখানে এক্স অক্ষে করতে পারেন, এক্স অক্ষে রয়েছে বর্তমান, আবার ওয়াই অক্ষেও করে ফেলতে পারেন, ওয়াই অক্ষে তখন বাঁকবে। এইভাবে আপনি অনেক রকম ভাবে কাজ করতে পারেন। আমরা এগুলো থেকে দেখি কি রকম দেখা যায়। এখানে আসি, আসার পরে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আমরা আস্তে আস্তে মান বাড়াবো এবং কমাবো, দেখি কেমন কেমন দেখা যায়। দেখতে পাচ্ছি এরকম এরকম আস্তে আস্তে ঘুরতে থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে দেখাবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের স্কেও। স্কেওয়ের পরে আমাদের কি রয়েছে, আমাদের বক্স 4 এর মধ্যে সেটা অ্যাপ্লাই করব। বক্স 4, বক্স 4 এর মধ্যে আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম ইউজ করবো। ট্রান্সফর্মের মধ্যে স্কেওর পরে রয়েছে ট্রান্সলেট। ট্রান্সলেট মূলত কি করে, কোনো একদিকে সরাসরি কাজ করে থাকে। যখন ট্রান্সলেট দিব, ট্রান্সলেট দেওয়ার পরে যখন দেখেন 100 পিক্সেল দিচ্ছি আমি এখানে আপাতত। এই 4 নাম্বার বক্সটা আমরা এখন 4 নাম্বার বক্সকে সরাচ্ছি। 4 নাম্বার বক্সটা এক্স অক্ষে 100 পিক্সেল দূরে সরে গেছে। আমরা চাইলে এখান থেকে ওয়াই অক্ষের জন্য বলে দিতে পারি, প্রথমটা হচ্ছে এক্স অক্ষ, পরেরটা হলো ওয়াই অক্ষ। এখানে 100 পিক্সেল বলে দিতে পারি। দেখা যাচ্ছে বক্সটি উপর থেকে নিচে চলে আসার কথা, বাট আসেনি। এনিওয়ে আমরা এখানে কমা দেইনি, কমা দিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের বক্সটি উপর থেকে 100 পিক্সেল নিচে এবং ডান থেকে, বাম থেকে 100 পিক্সেল ডানে চলে আসছে। আমরা এইভাবে না লিখে আমরা চাইলে আরো আলাদা করে লিখতে পারি। সেটা কিভাবে, আমরা এখানে ট্রান্সলেট এক্স এরকম, আবার ট্রান্সলেট ওয়াই দিলে ওয়াই অক্ষে এটা সরে যাবে আর কি। এইভাবে শুধুমাত্র এখানে পিক্সেল ইউজ করতে পারবেন তা না, এখানে আপনি পার্সেন্ট ইউজ করতে পারেন। পার্সেন্ট কিরকম ভাবে, যখন আপনি 100% দেবেন, 100%টা মূলত কিরকম হবে, এই বক্সের মেইন উইথ কত, মেইন উইথ কিন্তু 100 পিক্সেল, রাইট। এখন আমাদের যখন 100% দিব, আমাদের ট্রান্সলেটটা মূলত 100 পিক্সেল দূরে যাবে। আবার যখন যাবে আমাদের ট্রান্সলেট এক্স দিব, তখন দেখা যাবে 100 পিক্সেল, যেহেতু আমাদের মেইন বক্সের সাইজ 100 পিক্সেলই 100%-এ ট্রান্সলেট হবে। আমরা এখানে চাইলে ইয়ে করতে পারি, 200 করতে পারি। 200 করলে আমাদের তখন 2 গুণ দূরে চলে যাবে। ওকে, আমাদের ট্রান্সলেট নিয়েও খুব সম্ভবত বোঝার কোনো ঘাটতি নেই, আমরা খুব সহজে বুঝতে পারবো আশা করা যায়, আই হোপ। এখন আমরা আর কি রয়েছে, আমাদের আর কোনো কিছু রয়েছে কিনা সেটাও একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি ট্রান্সলেটে পরে ইনহেরিট, ইনিশিয়াল, এগুলো রয়েছে। এগুলো খুব বেশি প্রয়োজন আপাতত নেই। আমরা মোটামুটি শেষ করে ফেলেছি ট্রান্সফর্ম এরিয়াটাকে। ট্রান্সফর্মের মধ্যে আমরা এই যে ব্যবহার করেছি ট্রান্সলেট এক্স, এটা একটা ফাংশন, স্কেও এক্স এটা একটা ফাংশন, স্কেল এটা একটা ফাংশন, রোটেট একটা ফাংশন। আপনি চাইলে একটাতে সবগুলা ফাংশন ইউজ করতে পারেন। দেখি তাহলে আমরা ট্রান্সলেট এক্স এর মধ্যে সবগুলো অ্যাপ্লাই করবো, সেটা কি করে। এগুলোকে কপি করে নিচ্ছি, কোনো রকম কমা না দিয়ে সরাসরি এটা বসিয়ে দেবো, 2টা দিলাম। এরপর আমরা এটাও ব্যবহার করবো, ও সেভ করে দেখি কি ঘটে। দেখতে পাচ্ছি আমাদের স্কেউটি কাজ করতেছে। এখন আমরা স্কেলিং করব, একটু বড় করে দেব, সেভ করলাম। দেখা যাবে আমাদের বক্সটি আর একটু বড় হবে। এরপরে ওয়াই অক্ষে আমরা একটু রোটেট করব, ঘোরাবো। এটা আমরা এখানে বসিয়ে দিলাম, দেখা যাবে এটা ওয়াই অক্ষে একটু ঘুরবে। যদিও স্কেওয়ার জন্য আমরা বুঝতে পারিনি, আমরা স্কেওয়ারটি এখানে 15 ডিগ্রি করে দিচ্ছি, যাতে করে আমাদের রোটেটের মানটা বোঝা যায়। রোটেটটা আমরা এখানে 45 থেকে আমরা 90 ডিগ্রি করে দেব, 90 ডিগ্রি। কোথায় গেল, ও 90 ডিগ্রিতে বোঝা যাচ্ছে না, আমরা এখানে 40 ডিগ্রি করতে হচ্ছে। আমরা এখানে ওয়াই অক্ষে করেছিলাম, শুধু রোটেট দিলে আমাদের এক্স অক্ষে রোটেট হবে। হ্যাঁ, এখন আমরা বুঝতে পারতেছি। আমরা স্কেও যখন আমরা মুছে দেবো তখন একরকম হবে। স্কেওয়ারের জন্য আমাদের কি হচ্ছিল, একদিকে কোনা কোনা হচ্ছিল। এই তো, আমরা অনেক ফাংশন এখানে একসাথে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম।
তো আজকে আমরা মূলত যে বিষয়গুলো দেখলাম সেগুলো কি ছিল? প্রথমত আমাদের মার্জিন প্যাডিং দেখলাম সবার আগে। এরপরে আমরা কি দেখলাম? সেখানে হচ্ছে আমরা মার্জিন প্যাডিং দেখার পরে আমরা চলে আসলাম ট্রান্সফর্ম এর মধ্যে, যেখানে আমরা অনেক ধরনের ফাংশন ব্যবহার করেছি। এই ফাংশনগুলো একটু দেখলাম ফাংশন কিভাবে কাজ করে। এরপর ট্রান্সফর্ম এর মধ্যে আমরা মূলত ৪ টি প্রপার্টি একসাথে ইউজ করা দেখলাম। আই হোপ আমাদের এই বিষয়গুলো আপনারা সঠিকভাবে মাথায় ধারণ করতে পেরেছেন এবং এভাবে আপনারা কাজও করতে পারবেন। এরপরেও সমস্যা থাকতেই পারে। সমস্যা যদি মনে হয় তখন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ডেডিকেটেড ভিডিও দিয়ে আপনাদেরকে সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাব। তো আজকে ক্লাসের আলোচনা আমি এ পর্যন্ত রাখতে চাচ্ছি। সকলেই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।